নর্মদে হার আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো ভারতবর্ষের অন্যতম একটি সুন্দর দিন, যেদিন ভারতবর্ষ স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে সারা বিশ্বে পরিচিত হয়েছিল। তো এই দিনটি খুব ধুমধামের সঙ্গে পালন হয় সারা ভারতবর্ষে। এই স্কুলের বাচ্চারা তারাও দেখা যাচ্ছে অতি ভোরে তারা তৈরি হয়ে দৌড়ে যাচ্ছে, মনে হয় স্কুলেই যাবে, গিয়ে তারা এই দিনটি পালন করবে। তো আজকের সকালটি বেশ ঠান্ডা, বেশ একটা হিমেল ভাব আছে। এখন 7টা 15 বাজে। তো এই সকালেও বেশ শীত লাগছে। যখন রোদ্দুর উঠবে 11টা 12টার পর থেকে, তারপর শুরু হয় প্রচণ্ড তাপ। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি যতটা দূর অবধি যাওয়া যায়। কালকে তো এখানে 25 কিলোমিটার অবধি এসেছিলাম হেঁটে, অনেকটা দূর হেঁটেছি কাল। তো এটি একটি গ্রাম বলা চলে। দুই পাশে ঘরগুলো, মহারাষ্ট্রের ঘরগুলো দেখছি অনেকটা ব্রিটিশ, তার মধ্যে হয় ব্রিটিশ স্টাইলে তৈরি। অনেকটা প্যাটার্নটাই ওই রকম, তবে বেশিরভাগ টালির ঘর এইরকমভাবে তৈরি। প্রত্যেকটা ঘর একদম একই রকমভাবে তৈরি। আচ্ছা, এই হচ্ছে প্রাথমিক স্কুল। এখানে আজকে প্রজাতন্ত্র উপলক্ষে উদযাপন করা হবে বাচ্চাদের নিয়ে। নর্মদে হার স্কুল যাও, নর্মদে হার স্কুল জানা নেই। তো এগিয়ে চললাম গ্রামটি ছেড়ে। এর পরে যে গ্রামটি আছে 5 কিলোমিটার দূরে, তার নাম মলগি গ্রাম ছাড়িয়ে যাব। আর পরবর্তী গ্রামগুলোর নাম জানা নেই, এগিয়ে যাব আর নাম শুনতে যাই। তো মলগি গ্রামে বাজার আছে মনে হয়, কাপড় চোপড় নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। হয়তো সূর্যদেব ওঠার মতো হয়ে গেছে। রাত্রে যেখানটা ছিলাম ওখানে ও ভদ্রলোক নিজে থেকে সেবা দিচ্ছেন বহুদিন ধরে। আদিবাসী এলাকা, খাবার দাবার সম্বন্ধে খুব একটা ধারণা নাই, এমনকি পরিক্রমাকারীরা কী ধরনের খাবার গ্রহণ করে সে সম্বন্ধেও ধারণা নেই। তো ছিল বড় বড় বাজরার রুটি আর ডাল প্রচুর পরিমাণে, আর ছিল একটা চাটনি মানে ওই লঙ্কা থেতো করে তার সঙ্গে মশলাপাতি মিশিয়ে দেওয়া। তো আদিবাসী এলাকাতে এই ধরনের খাবার বিতরণ করা হয়। কোনো মূল্যবান ভালো কিছু পাওয়া যায় না, তবে এরা তরকারিতে দিয়েছিল রসুন। তো বাধ্য হয়েই খেয়েছি, কিছু করার তো নেই। আর এইসব এলাকায় একদানা খাবার নষ্ট করার তো প্রয়োজন, মানে অবান্তর, চিন্তা করাও অবান্তর, এই জোটে না। সুতরাং ওই পেঁয়াজ রসুন খাই না, এই অজুহাতে এই প্রাণ রক্ষাকারী সামান্য অন্ন গ্রহণ করতেই হয়। সব বিলাসিতার মতো অনেকটা, যে আমি এটা খাই না, আমি ওটা খাই না, খুব মুশকিল। যেখানে সুযোগ আছে সেখানে অবশ্যই পেঁয়াজ রসুন
বারণ করে দিই আগে থেকে, কিন্তু এইসব জায়গায় সে সুযোগও থাকে না অনেক সময়। যাই হোক, পেঁয়াজ রসুনে একটা অসুবিধা হয়, সে অসুবিধাটা বলছি। সেটা হলো রাত্রেবেলা বা ব্রাহ্ম মুহূর্তে ধ্যানের সময় মনোসংযোগ হয় না। মনোসংযোগ করতে বেশ অসুবিধা হয়। ঘুমেরও একটা অস্বস্তিকর একটা মানে ঘুমটা ঠিক মতো পরিপক্ক হলো না, জেগে গেলাম হঠাৎ হঠাৎ, একটা মনের একটা অস্থিরতা সৃষ্টি করে। তো এটা আগে শুনেছিলাম, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় লেখার মধ্যে পড়েছিলাম, কিন্তু এই কয়েকদিন জুটলো খাবারের সঙ্গে নিজে অনুভব করলাম সেটা, যে পেঁয়াজ রসুন শরীরের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে। যারা খেতে অভ্যস্ত তারা এই জিনিসটা বুঝতে পারবে না। আমি যেহেতু ছোটোবেলা থেকে কখনো খাইনি, আমি এটা পরিষ্কার বুঝতে পারছি। যাই হোক, নর্মদেহর যেতে যেতে দেখি সামনের দিনটা কেমন যায়। প্রজাতন্ত্র দিবসের সমারোহ। नर्मदे हर, नर्मदे हर। छोटी बोले, छोटी दाई बोले, छोटी दाई बोले। নর্মদে হার। এখন সকাল 9টা বাজতে যায়, তো একটু আগে পিছনে ফেলে আসলাম মোগলি গ্রাম আশ্রমে। কিছু পুরানো সাথীর সঙ্গে দেখা হলো, ওখানে গুড়ের চা খেলাম, আর তার সঙ্গে কিছু নমকিন ভাজা খেলাম অল্প। আর ওখান থেকে সংবাদ পেলাম, আর সকালেই আমার পুরানো পরিচিত দেবজ্যোতি কর্মকার, বর্ধমানের ছেলে, ও সকালে এখান থেকে বেরিয়েছে, বেশি দূর হয়তো যায়নি। আজকে দুপুরেই ওকে ধরে ফেলবো। তো মোগলি গ্রামে একটা দোকানে ছোট স্টলে মানে কলা ছিল, কলা কিনতে গেলাম, 2টি কলা চাইলাম। একটি ছেলে দৌড়ে এসে, তারই দোকান, 2টি কলা দিল, পয়সা নিল না, নর্মদে হার বলে কলা 2টো রেখে দিলাম, একটু পরে খাবো। এখনো পেটে বেশ খিদেও আছে। রাত্রের রুটি রাত্রেই হজম হয়ে গেছে দিব্যি। সব জায়গায় আশ্রমে পুষ্টিকর খাওয়া পাওয়া যায় না, কিন্তু গ্রামগুলোতে অনেক সময় যে মোটা রুটি এবং ডাল অনেকটা পরিমাণে দেয়, সেখানে কিন্তু দিব্যি প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যায়। সামনে যে গ্রামটি আসবে 10-12 কিলোমিটার দূরে, সে হচ্ছে পিপল খুঁটা। তো পিপল খুঁটা ওই গ্রামে আজকে দুপুরে পৌঁছানোর ইচ্ছা। দেখা যাক কতটা রাস্তা পার করতে পারি। শরীরে যেরকম বল আছে তাতে হয়তো হয়েও যাবে। সকালের দিকটা একটুখানি
শক্তির কম মনে হচ্ছিল, কিন্তু এখন খানিকটা শক্তি ফিরে আসছে। 2-3 দফে কিছু মিষ্টি খাবার খেলাম, চা খেলাম একবার, আর নমকিন ভাজা এই সমস্তই খেলাম। আর সাথে কলা আছে দুটো, ওগুলো খাওয়ার পরে পিঠের ওজনটাও একটু কমবে সামান্য। তো ছবির মতো সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে খালি আম গাছ আর আম গাছ, বলে ভর্তি। আর এইরকম ভূপ্রকৃতি, ভারী সুন্দর দৃশ্য। পাহাড় থেকে নিচে নামছি, এই পাহাড়টা চড়েছি অনেকক্ষণ ধরে, চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। গ্রামের পাশে পাশে এরকম রাস্তার পাশে দেখছি নর্মদে হার, এইসব মা তাদের জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এই জঙ্গলের পাশ থেকে। তো এই নিত্য জীবন যেমন চলে তেমনিভাবেই চলছে। আর রাস্তার পথে এইসব অপরূপ সব সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছে, ভারী সুন্দর এই জায়গাটি। তো পাকা রাস্তাটি উপর দিয়ে ওই চলে গেছে, তো পরিক্রমা মার্গ দেখাচ্ছে এই তীর চিহ্ন দিয়ে। তো এটা নিচের একটা পাকদণ্ডী রাস্তা, সম্ভবত পাকা রাস্তাটি অনেকটা ঘুরে গেছে। তো এই ছোট্ট পাকদণ্ডিটি ওই রাস্তাটি শর্ট রাস্তাটা নির্দেশ করছে। তো আমি একটু দোনামোনা করছিলাম, তো সেই দেখে দৌড়ে এলো এই মহারাজ, এ আমাকে পথ দেখাচ্ছে। চলো বাবা, আগে যাও, আগে আগে চলো। যাই হোক, এখানকার স্থানীয় কুকুর, এ তো আর বুঝবে না আমার বাংলা ভাষা, তো হিন্দিতেই বলতে হচ্ছে ওকে, महाराज मेरे को पथ दिखाना है, आप आगे आगे चलो, नहीं से कैसे हम चले, नहीं तो बिस्कुट नहीं मिलेगा। যাই হোক, বেটা পিছনেই আসবে, সামনে আসবে না, তবে রাস্তাটা যে ঠিক তাতে কোনো সন্দেহ নেই। তো ইটের টুকরো, পাথরের টুকরো, ইট নয় পাথর, লাল রঙের, এই টুকরোর মধ্যে দিয়ে পথ, পায়ের তলায় যে খুব আরাম পাচ্ছি তা নয়, কিন্তু কি করা যাবে, মায়ের রাস্তার শপথ। হ্যাঁ, পিঠে দুটো কলা, এসব ওজনদার জিনিস সাধারণত সাথে নিতে চাই না, কিন্তু এ রাস্তায় শক্তির দরকার হবে। এক একটা কলায় তো মিনিমাম 100 ক্যালোরি পাওয়া যাবে। তো এবারে পাকদণ্ডি ধরে সম্ভবত ও রাস্তা অনেক ঘুরে ওখানটায় গেছে, তো সেটা নয়, এই পাকদণ্ডি পথে আমি অনেক আগে পৌঁছে যাব গন্তব্যের দিকে। नर्मदे हार, ओ पीपल खुटा का रास्ता यही है? अच्छा, यहीं से कितना दूरी पड़ेगा जी? 10 किलोमीटर। 10 अच्छा ठीक है। তো ও তো মহারাষ্ট্রীয় ভাষায় বলল 10 কিলোমিটার, তার মানে বুঝলাম না 2 কিলোমিটার না 4 কিলোমিটার। 2 কিলোমিটার হলে তো অল্প পথ, তো এমনিতে তো জানালো আমাকে এটা 12 কিলোমিটার রাস্তা। দেখা যাক, পাকদণ্ডি পথে হয়তো খানিকটা শর্ট হবে, তবে 5-6 কিলোমিটারের কম নয় এটা তো মনেই হচ্ছে। এতক্ষণে মহারাজ আগে চলছে। তো সড়ি পথ, ভালোই জঙ্গল পথে যাচ্ছে। চলো চলো চলো, নর্মদে হার। তো পাকদণ্ডি পথে পড়লো একটি ছোট্ট নদী, খুব মিষ্টি নদী, কোনো জলের স্রোত নেই। আচ্ছা, আমার পথ প্রদর্শক মহাশয় উনি একটু গায়ে একটু ঠান্ডা জল দিয়ে শরীরটা একটু ঠান্ডা করে নিল,
তো নদীর পাথরগুলো বেশ আলগা, পা রেখে রেখে সাবধানে যাচ্ছি। এসেও গেলাম প্রায়। এই জুতোটা আমি ভিজে যাক সেটা চাচ্ছি না, কিন্তু পাথরগুলো পায়ের তলায় গড়াচ্ছে। সুতরাং একটু বুঝে শুনে পা দিতে হবে। এই তো গেলাম পড়ে প্রায়। ও যাক, আর না, আর অসুবিধা নেই। এসে গেলাম। চলো মহারাজ। এই সুন্দর ধারাটি পার করে গেলাম। এই পাথরের ফাঁক দিয়ে দিয়ে ঠান্ডাভাবে ধীরে ধীরে একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে উপরে দেখা যাচ্ছে খুব সুন্দর পাকদণ্ডী। বেশ, তো এই ডাইভারশনটা খুব সুন্দর। অনেকটাই পথ সংক্ষেপ হবে, কারণ গোটা একটা বড় পাহাড় ঘুরে রাস্তাটি এগোচ্ছে। কিন্তু এ মহারাজকে দেওয়ার মতো খাবার আমার কাছে নেই। যেগুলো আছে ও বেটা খাবে না। ভিলগাঁওয়ে একটা কুকুর বাচ্চা, তার মালিক বলল যে চকোলেট খায়। তাকে একটি লজেন্স দিয়েছিলাম, সে দিব্যি খড়মড় করে খেয়ে নিয়েছিল। কিন্তু সব কুকুরে খায় না। ঠিক আছে, এটিও একটি মহুয়া গাছ নাকি গাছ কি জানি, দেখে তো মহুয়া মনে হচ্ছে। হ্যাঁ, মহুয়া গাছ। ফুল এসে গেছে, নতুন পাতা এসেছে। ছোট গাছ, কিন্তু প্রচুর ফুল এসছে। এখানে মহুয়ার মদ একটা বিশেষ, তার একটা গুরুত্ব আছে। বিশেষ করে উৎসব অনুষ্ঠানের দিনে এই মদ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের একটা সহায়ক জিনিস। আচ্ছা, বেশ 2-3 দিন ধরে দেখছি চীনা বাদাম চাষ হয়েছে রাস্তার ধারে, খুবই সুন্দর। বাপরে বাপ। चलो महाराज, चलना है। साथ में जा रहे हैं। ওখানে একদল পাখি বাদুড়ে ভর্তি আছে। ওই যে দেখা যাচ্ছে একদম বাদুড়ে ভর্তি, বড় বড় ফল বাদুড়। এই পাকদণ্ডী পথে এগিয়ে যাচ্ছি। এই হলো নিশানা। তো মা সব কিছু নিয়েই, পথঘাট, গাছপালা, পাহাড়, প্রকৃতি, অন্য সব নদী জলধারা যেসব মায়ের সঙ্গে মিশেছে, এই ছোট পাহাড়ি ফুল, জীবজন্তু, পাখির ডাক, সবই মায়ের অংশ। সবটাই হৃদয়ে অনুভব করতে হবে। ডান দিকে গভীর খাদ, আর বাঁদিকে উঁচু টিলা, মাঝখান দিয়ে ধুলো ভরা রাস্তা, পাকদণ্ডী।
আমার গন্তব্য पिंपल खुटा। लेके ले जाए ओ पता नहीं जी, सब चीना चीज़ है ना, अच्छा नहीं। तो এখন পিম্পল খোটা থেকে 3 কিলোমিটার আগে শর্টকাট রাস্তায় পাহাড়ের চূড়ায় একটি আশ্রম আছে নর্মদা মায়ের। এখানে এক সাধু বাবা থাকেন আর এই ভাইটি থাকেন। এরা সব এই আশ্রমটি নতুন করে তৈরি করছে। উপরে শিবজি স্থাপিত হয়েছে আর এই বাবার এখানে তার গুরুধাম। অল্পের মধ্যেই খুব সুন্দর সুচারুভাবে। তো এই জায়গায় জলের একটু সমস্যা আছে, আপাতত অনেক কিছুরই সমস্যা আছে। তো এইভাবে ও ডোলডাল করার জন্য ওই পাত্র রাখা আছে। তাহলে খুব দায়ে পড়লে জায়গাটা একদম পুরো পাহাড় ঘেরা, খুবই সুন্দর জায়গাটা। তা পাহাড়ের চূড়ায় একটি টেকরির উপরে এই আশ্রম। তো এখন এই পাহাড় চূড়ায় অবস্থিত ছোট্ট আশ্রম ভাঙাচূড়া, তার মেরামতি চলছে। কিছুই নাই, সামান্য উপকরণে চালাচ্ছে। জল তুলতে হয় অনেক দূর থেকে। যাই হোক, সেই পাহাড়ের চূড়া থেকে ধীরে ধীরে পাহাড়ি রাস্তার উপর দিয়ে ছোট পাকদণ্ডি বেয়েই চলেছে পরবর্তী গন্তব্যের দিকে। তো স্থানটি ভারী রমণীয়। থাকার পক্ষে জায়গাটি ঠিক নয়, কিন্তু চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় ঘেরা জায়গা, খুবই সুন্দর। এরকম ছোট ছোট ঝাড়ি ঝাড়ি গাছ, গরু চড়ছে, ছাগল চড়ছে। জায়গাটা অনেকটা ম্যালের মতো পাহাড়ের উপরে। যেখানে পাকা রাস্তা অনেকটা ঘুরে ঘুরে গেছে এই টেকরিগুলোকে, সেখানে আমি তার উপর দিয়ে সিধা পাহাড়ি পথে পার করে যাচ্ছি, শর্টকাট রাস্তা। বাপরে, তো আমিও যাচ্ছি, আমার ছায়াও সামনে সামনে যাচ্ছে। এই দেখতেও সুন্দর, বাপরে বাপ। কিন্তু এই পাহাড়ি উঁচু নিচু পাহাড়ি পথে চলতে চলতে পায়ে বেশ ব্যথা হয়েছে। পা অসাবধানে পা গোড়ালি ঘুরে গেলে খুবই বিপদ। সেই জন্যে ক্যামেরার মতো ধরা আছে, কিন্তু আমার নজর রাস্তার দিকে। তো পাহাড়টা নিচের অংশ থেকে এটা প্রায় আনুমানিক 200-300 ফুট উপরে। আর দূরে যত জঙ্গল পাহাড় দেখা যাচ্ছে, এগুলোতে কোনো লোকবসতি নেই। সামান্য কিছু কিছু অংশে চাষ হচ্ছে। এসব সংরক্ষিত বনাঞ্চলের মধ্যেই পড়ছে। এখানে পরিক্রমা পথ ডিরেকশন এই দেওয়া আছে। এখন আমি পাহাড়ের চূড়া থেকে উতরাইয়ের পথে জঙ্গলের ভিতরে নামছি। এখান থেকে ধীরে ধীরে আবার পাকা রাস্তায় গিয়ে মিশব।
এই পথের নির্দেশ কারুরই দরকার নেই, জিজ্ঞাসা করারও নেই কাউকে। ধীরে ধীরে সাবধানে নেমে যেতে হয়। রাস্তাটি পাথুরে রাস্তা, পায়ের স্পষ্ট চিহ্ন পাওয়া যাচ্ছে। তো ধীরে ধীরে জঙ্গলের মধ্যে নামছি। এই দেখুন পলাশে রং এসেছে, সব গাছে আসেনি। এই যে উপরে অনেক পলাশ জঙ্গল, তা সবটাতে একটু একটু ফুল আসা শুরু হয়েছে। সবে এটা জানুয়ারি মাস, মানে ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে একদম ফুলে লালে লাল হয়ে যাবে জায়গাটি। পলাশ ফুলের গেলাস ভরি পিয়া বয়া মিয়া তোমারে প্রিয়া, সেসব নজরুলের গানের কথা। সে যাই হোক, পলাশ ফুলের আরেকটি খুব সুন্দর নাম আছে, কিংশুক, কাব্যিক নাম। সেই কিংশুক নামেও সুন্দর একটা গান আছে, বাংলা আধুনিক গান। হৈমন্তী শুক্লার কণ্ঠে। যাই হোক, আমি তো এখন মায়ের রাস্তার পথিক। আপাতত পথের দিকে তীক্ষ্ণ নজর রেখেই চলতে হবে, কারণ বেশ ঢালু পাহাড়ে পড়তে নামা। কোথায় মাটি সামান্য একটু খসে যাবে, কোথায় পায়ের তলায় পাথরের টুকরো এসে যাবে। এই দেখুন জঙ্গলে সুড়ি পথে একা একা কি সুন্দর নেমে আছে। দ্বিতীয়বার এই রাস্তা পেলাম। আমি ওই পাকদণ্ডি দিয়ে নেমে এসে পাকা রাস্তাটিকে আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার একটি পাকদণ্ডি পথ। তো এই পাকদণ্ডি পথ একটু চিনতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু একটি চলন্ত বাইক চলতে চলতে হাতের একটু ইশারা দেখাতেই আমি বুঝে গেলাম যে এইটি ধরে যেতে হবে। তো এটি অনেকটা সমতল ভূমির মধ্যেই এসেছি, এবড়ো খেড়ো পাথরের জমি। এখানে চাষবাস বর্ষাকালে হয়। তো আর চারিদিকে আম এই যেমন বলে ভর্তি হয়ে আছে, আর দেখে তো মহুয়া গাছ মনে হচ্ছে। তো মহুয়া গাছে এখন ফুল আসার সময়, কোনো গাছে এসে গেছে, কোনো গাছে আসেনি। পায়ের তলায় ছোট নুড়ি পড়লে একদম সর্বনাশ, একে তো প্রচণ্ড ব্যথা, নিমেষে হড়কে যাবে। হড়কে গেলে মানে একদম দুম। এই আছে লাল নিশান, তার মানে এটাই যাত্রাপথ। তার মানে ঠিক রাস্তাতেই আছে। ওই আর একটু দূরে লাল নিশান দেখতে পাচ্ছি। তো এই পাকদণ্ডি ধরে নির্ভয়ে এগিয়ে যাই। এই যেমন একটা টুকরো ছোট্ট লাল নিশান, এইগুলো হচ্ছে চলার পথের নিশানা। খুব ছোট্ট টুকরো, কিন্তু এইটাই যথেষ্ট। পথের রাস্তার আস্থার প্রতীক। নামতে নামতে একটু দারুণ জায়গায় এসছি। এই ভূমিখণ্ডের মধ্যে দিয়ে একটা ছোট্ট সরু গলি,
এই তার পথ। গলিটি পেরিয়ে এসেই একটি পাহাড়ি নদী, খুব ক্ষীণ ধারা। তো তার উপর দিয়ে রাস্তা তৈরি, আর রাস্তার নিচ দিয়ে ধীরে ধীরে জলের স্রোত। এই জায়গাটা কিছু নারকেল পড়ে আছে, দেখে তো লোভ লাগছে, মনে হচ্ছে খেয়ে নিই কুড়িয়ে, কিন্তু এমনি খোলা পড়ে আছে, থাক, অত লোভ ভালো না। আর সাধু সন্তদের আর লোভ, খিদে পেলে রাস্তায় যা পড়বে, পড়ে থাকা জিনিস, কুড়িয়ে থাকা জিনিস, কাদা না লাগলেই হলো, সব খেয়ে নেওয়া যায়, হজম হয়ে যায়। অনেক জায়গায় তো ঘন্টার পর ঘন্টা পেটে খিদে নিয়েও চলতে হয়, কিছুই জোটে না তখন। যা পাওয়া যায়, পড়ে থাকা জিনিসও মনে হয় যেন অমৃত, এক টুকরো পড়ে থাকা ফল, কিছুই তার পুষ্টিগুণ নেই হয়তো, সেইটাই খেলে মনে হয় যে অনেকটা বল পেলাম। এটাই হচ্ছে তীর্থযাত্রার বাস্তব অভিজ্ঞতা। ভিডিওকারীদের অভিজ্ঞতার সঙ্গে মেলে না। তো এই উপরেই পাকা রাস্তা, তো পাকদণ্ডী পথে এই বিরাট এক ছায়া ঘেরা আম গাছতলা দিয়ে আবার আমি পাকা রাস্তা ধরে নিলাম। একটু চড়তে হবে এখন, সামান্য একটু, ব্যাস ওই পাকা রাস্তার উপরে পথের নিশানা। নর্মদেহার আজকে দুপুরে এই ঘরে আমার আজকের भोजन प्रसादी नीलाम। नर्मदे हर माई चलना है, अभी बहुत आनंद मिले, भोजन प्रसादी लिए, रेस्ट भी हो गया बहुत आराम से, आज चलेंगे जितना दूर हो सके। तो ये पिपल खुटा ग्रामेर থেকে 2 কিলোমিটার আগে, হ্যাঁ। তো এই স্থানে এই মায়ের এখানে প্রসাদ নিয়েছি দুপুরবেলা, আর এই তার গুরুদেব অবধূত, তার ছবি এই, আর এখানে স্থানীয় যে দেবী মাতা তার ছবি এই। তো এইখানে আমি বিশ্রাম নিলাম, নিয়ে এইবার স্থান ছেড়ে আমি এগিয়ে যাব নর্মদা মায়ের রাস্তায়। তো অযাচিতভাবে মহারাষ্ট্রের এই গ্রামে আজকে দুপুরে আমার ভোজন প্রসাদী মিলল। আমার মনে একটু ক্ষোভ ছিল কয়েকদিন ধরে, যে অন্য জায়গার মতো এখানে তো গ্রাম, সব প্রকৃতি, মানুষজন একটু অন্যরকম, একটা ক্ষোভ ছিল হয়তো, মা সেই ক্ষোভটিও আজকে দূর করে দিলেন। চাষি সংসার, এরকম টালির ঘর, লঙ্কা চাষ আছে, আরও বিভিন্ন রকম চাষ আছে। দুপুরে প্রসাদ পেলাম হচ্ছে মক্কা রুটি আর বেগুন দিয়ে সবজি, সঙ্গে কাঁচা লঙ্কা। তো এখন সুন্দর। तो पीपल खुटा 3 किलोमीटर। अच्छा, उसका बाद कौन सा गांव आएगा? मकस। अच्छा ठीक है। তো এখন 2টো বেজে গেছে, 2টোর দিকেই সব দিন রওনা হই। আজও বেরোলাম, যদি খুব খারাপ লাগে রাস্তার ধারে বসে একটু বিশ্রাম নেব। নর্মদে হার। তো পিপলখুঁটা যাওয়ার পথে এই 2 কিলোমিটার আগে আবার এই পাকদণ্ডী রাস্তা ধরলাম অন্যের দেখানো পথে। হ্যাঁ, সামনে নিশান দেখা যাচ্ছে, তার এটা ঠিকঠাক পথ, বেশ চওড়া আছে, নালা নদী খানাখন্দের মধ্যে দিয়ে এই রাস্তা, তাই বেশ চওড়া। তো আজকের দুপুরে অদ্ভুতভাবে মধ্যাহ্ন ভোজন জুটলো। এক মারাঠি মা, তিনি নিজে ডেকে 2টি খুব সুন্দর মক্কার রুটি এবং তার সঙ্গে
ওই একটা মিশানো সবজি, বেগুন, নর্মদে হার বেগুন, আর ওই সয়াবিন জাতীয় যেটা দানা তা, আর কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে খুব সুন্দরভাবে ভরপেট খেয়ে প্রায় 2 ঘন্টা বিশ্রাম নিলাম। তারপরে আবার 2টোর সময় পথে নেমেছি। তো এই রাস্তাটি মোটামুটি ছায়া ঘেরা, মাঝে মধ্যে একটু আলো আছে, খুব সুন্দর রাস্তা। এইটা দিয়ে পিপলখুঁটা আর 2 কিলোমিটার রাস্তা মাত্র। তারপরে ওখান থেকে শুনে নিয়ে পরবর্তী গন্তব্য ঠিক করব। দেখুন কি সুন্দর রাস্তা, জঙ্গল, পাহাড়, বাঁশ গাছ, আম গাছ সবই আছে, মনে হচ্ছে যেন রাজপথ। মোকাশ গ্রামের কাছাকাছি এসে গেছি। তো প্রচণ্ড রোদ্দুর, তার মাঝখানে এই যে জায়গাটা মনে হচ্ছে এক ঝলক শান্তি। এক পাশে উঁচু পাহাড়, আরেক পাশে দূরে পাহাড়, আর ডান দিকে গভীর খাদ। জায়গাটি বেশ বিপজ্জনকও বটে, গাড়ি ঘোড়ার পক্ষে একটু অসাবধান হলে অসুবিধা আছে। তো গাড়ি তো স্থানীয় গাড়ি যাচ্ছে হু হু করে, একটা দুটো। ধীরে ধীরে চলেছি আজকে দিনের শেষ লক্ষ্যের দিকে। বড়ফলি যদি মোকাশ গ্রামে থাকার ঠিকঠাক ব্যবস্থা থাকে তাহলে এখানেই থেকে যাব, কারণ যথেষ্ট পথ চলা হয়েছে। 20 কিলোমিটারের মতো রাস্তা তো পার করেই এসছি। বড়ফলি গেলে 30 কিলোমিটার হয়ে যাবে, তো অতটা দরকার নেই। দেখি কি করা যায়, কোথায় থাকা যায়।